ভালোবাসি। আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সঙ্গীত। শাহবাগে জাতীয় সঙ্গীতকে নাকি অবমাননা করা হয়েছে, জাতীয় সঙ্গীত গাইতে বাধা প্রদান করা হয়েছে। এখন কারা বাধা প্রদান করেছে এর কোনো ভিডিও ক্লিপস নাই, এটা কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু দোষ আসতেছে এখন জামাত শিবিরের উপরে। এনসিপির কিছু ছাগলের 3 নম্বর বাচ্চাদেরকে দেখলাম, তারা শাহবাগে অথবা বিভিন্ন জায়গায় তারা একসাথে ছেলে মেয়ে মিছিল করতেছে, জামাত শিবিরের বিরুদ্ধে মিছিল করতেছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেখানে তারা মোমবাতি জ্বালিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় সঙ্গীতে যারা বাধা প্রদান করেছে তাদের বিচারের দাবি তুলেছে। তো এনসিপির এই নেতাদের সঙ্গে তাল মিলিয়ে দেখলাম যে ছাত্রদলের কিছু পোলাপান তারা বিভিন্ন শহীদ মিনারে গিয়ে একত্রিত হয়ে আপনার মোমবাতি জ্বালিয়ে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতেছে। তো জাতীয় সঙ্গীতের প্রতি এই ধরনের প্রীতি হঠাৎ করে আপনাদের কেন জেগে উঠলো? এটা জামাত বিদ্বেষিতা থেকেই কি আপনাদের এই জাতীয় সঙ্গীতের প্রতি এই আপনার এত ভালোবাসা, এত প্রীতি? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আসলে জাতীয় সঙ্গীত বলা যায় না, এটাকে রবীন্দ্রসঙ্গীত বলতে হবে, কারণ এই রবীন্দ্রসঙ্গীতের সাথে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই। প্রিয় দর্শক, এই মন্তব্য আমার না, এই মন্তব্য করেছে 71-এ যারা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছে, বীর উত্তম, কর্নেল অলি। আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না। কর্নেল অলি বলেছেন, 1 নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না, সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই। 1 নম্বর পয়েন্টে কর্নেল অলি যেটা বললেন যে যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই এবং স্বাধীন হওয়ার সম্ভাবনাও নাই তখন এই রবীন্দ্রসঙ্গীত লেখা হয়েছে, অতএব এই রবীন্দ্রসঙ্গীত কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। 2 নম্বর পয়েন্টে তিনি বলেছেন, 2 নম্বর হলো বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই। দর্শক, কর্নেল অলি স্যার 2 নম্বর পয়েন্টে যেটি বললেন যে এটা বাংলাদেশের কোনো লোক তৈরি করে নাই। রাইট, রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতের লোক এবং হিন্দু লোক, অতএব বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট 96% মুসলমান দেশ, সেই মুসলমানের দেশে ভারতের একজন হিন্দু লেখা একটি গান সেটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে, এটা আসলে যারা বানাইছে তারা বিশাল বড় অপরাধ করে ফেলেছে। এই জন্য এই রবীন্দ্রসঙ্গীত কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা কর্নেল অলির 2 নম্বর পয়েন্টের কথা। 3 নম্বর পয়েন্টে তিনি বলেছেন, এই গানটাতে সুরটা নকল করা হয়েছে, সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমান। দর্শক, আপনারা শুনলেন বীর উত্তম কর্নেল অলি, তিনি বললেন যে এই সুরটি নকল করে বানানো হয়েছে। ভারতে আরেকটা সঙ্গীত ছিল, সেই সঙ্গীতের সুরকে নকল করে এই রবীন্দ্রনাথ সে এটিকে নকল করে বানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধেই বানিয়েছিল। অথচ আমাদের বাংলাদেশের মাথামুঠো বাঙালিদেরকে দেখেন তারা কিভাবে ভারতের নকলকৃত একটি সঙ্গীত ভারতের লোক তৈরি করেছে, লিখেছে, নকল করেছে, চুরি করেছে, তার সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়েছে। এর পিছনে কারা দায়ী? এর পিছনে আমি মনে করি তৎকালীন আওয়ামী লীগ, শেখ মুজিব দায়ী, এবং তার কারণেই এটা প্রতিষ্ঠিত হয়েছে, তার কারণেই ভারতের আধিপত্যবাদ, ভারতের এই সঙ্গীত বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকে 50 বছর ধরে দেশের মানুষ, দেশের জনগণ প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গাতে এটা আপনার পালন করা হচ্ছে এবং এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো তারা বলতে বাধ্য হচ্ছে। এখন সেই রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এখন তর্ক উঠেছে, বিতর্ক উঠতেছে, এখন সেই দোষ দেওয়া হচ্ছে জামাত শিবিরকে। অথচ দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ এই জাতীয় সঙ্গীতকে তারা স্বীকার করে না এবং এটা চায় না, এটা পরিবর্তন চায়। এ বিষয়ে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু কথা উঠেছিল এবং আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু সবাই এ বিষয়ে মন্তব্য করেছে, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ওইভাবে কোনো কিছু বলে নাই। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি এনসিপির কিছু নেতারা তারা রাজনীতিক কিছু চাল অথবা ভারতের ন্যারেটিভ সৃষ্টি করা অথবা রয়ের খপ্পরে পড়ে তারা এই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সৃষ্টি করে জামাত শিবিরের উপর দায় দিয়ে জামাত শিবিরকে কালার করার একটা প্রচেষ্টা করতেছে। তো এনসিপির এইসব ছোটো ছোটো পুইসকে যারা আছো, ছাগলের 3 নম্বর বাচ্চারা, তোমরা যারা শাহবাগে গিয়ে ছেলে মেয়ে একসাথে হয়ে ঘেউ ঘেউ করতেছে, ঘেউ ঘেউ করে লাভ হবে না, কারণ আওয়ামী লীগ গত 15 থেকে 17 বছর ধরে বিভিন্ন অপবাদ দিয়ে, হামলা মামলা দিয়ে নির্যাতন করে জামাত ইসলামকে দমন করতে পারে নাই। ভারতের রয়ের খপ্পরে পড়ে আওয়ামী লীগ এই বাংলাদেশের জামাতের ইসলামের উপর অনেক অপবাদ দিয়েছে, অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে, কিন্তু লাস্টে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। অতএব সেই আওয়ামী লীগের খপ্পরে পড়ে না, রয়ের খপ্পরে পড়ে তোমাদের যাতে আওয়ামী লীগের মতন অবস্থা না হয় সেই দিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের যে রাজনীতিক, তোমরা যে শিশু, রাজনীতিতে তোমরা শিশু, তোমাদের জন্ম কেবল হয়েছে, তো জন্ম হওয়ার আগেই যাতে তোমাদের মৃত্যু না হয় সেদিকে খেয়াল রাখো। আর অলরেডি তোমরা যতটুকু করে ফেলেছো এর জন্য তোমাদের রাজনৈতিক মৃত্যু অনিবার্য, এটা সময়ের অপেক্ষা, আগামীতে দেখতে পাবা। জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলা এর পরিণাম কী হতে পারে
সেটা আওয়ামী লীগ টের পেয়েছে, তোমরাও টের পাবা।